বর এসে গেছে, বর এসে গেছে। সকলে ঘর থেকে বেরিয়ে গেলে কনে তখন লজ্জায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে তার ঠোঁটের কোণে এক হাসি হাসে, তারপর গুনগুন করে গান করে, লাজে রাঙা হলো কোনে বউ, সেই কনে বউকে দেখে বোধহয় কারোর কোনো এক প্রিয় মানুষের স্মৃতিতে বুকটা যেন মোচড় দিচ্ছিল। তার মনে কতই না স্মৃতি ভিড় করে আসছিল। কে? কৃষ্ণা মা, তোমার মেজো দাদা তোমাকে একটিবার ছাদে যেতে বলল। আমাকে বললেন যেন তোমাকে ডেকে দিই। কিন্তু কেন? তা তো জানি না মা, তুমি একটিবার যাও, মনে হয় কোনো দরকারে ডেকেছে। আমি এখন আসি। বলে ভদ্রলোক চলে যান। মেজদা হঠাৎ আমাকে ছাদে যেতে বললো কেন? কেমন যেন একটা অদ্ভুত লাগছে। যাবো নাকি যাবো না? কিন্তু এমন বিয়ের সাজে ওপরে উঠতে দেখলে যদি কেউ বকে? না না, সবাই তো বোধহয় এখন বর দেখতে গেছে, কেউ দেখতে পাবে না। কিন্তু ওই বুড়ো লোকটাই বা কে ছিল? আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, ভাল লাগে না, একবার গিয়েই দেখি। ছাদে গিয়ে কৃষ্ণা কাউকে দেখতে পায় না। মেজদা, এই মেজদা। এইবার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করুন। বড় ঘোগা, বড় ঘোগা, কুকিকে নিয়ে আসার ব্যবস্থা করো। বৌমারা, তোমরাও একটু গিয়ে দেখো না। ভানুপ্রতাপ সিংহের বড় ছেলে, মেজ ছেলে, বড় বৌমা, ছোট বৌমা কৃষ্ণার ঘরের কাছে গিয়ে দেখে কৃষ্ণার সব বন্ধুরা কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে আছে। কিরে, তোদের সব মুখগুলো এমন ছোট হয়ে আছে কেন? কৃষ্ণা কোথায়? বড় বৌদি, কৃষ্ণা। কি হয়েছে কৃষ্ণার? আমরা সকলে বর দেখতে গিয়েছিলাম, কৃষ্ণা ঘরে একাই ছিল। এসে দেখি সে ঘরে নেই। বাথরুমটা খুঁজে দেখেছিস তোরা? বাথরুমে, ব্যালকানিতে, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। হ্যাঁ গো, একবার ঠিক খুঁজে দেখো না। বাড়িতে উপস্থিত সকল আত্মীয় স্বজন ও অতিথিদের মধ্যে সাড়া পড়ে গেল যে বিয়ের কনেকে পাওয়া যাচ্ছে না। কানাঘুষায় নানা কথাবার্তা শোনা যেতে লাগলো। দেখ দেখ দেখ, হ্যাঁ, কোন ছেলের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, আরে চুপ চুপ চুপ, দেয়ালেরও কান আছে, একদম চুপ। গোটা বাড়ির সকলে তন্ন তন্ন করে খোঁজার পরও কৃষ্ণাকে কোথাও দেখতে পাওয়া গেল না। কৃষ্ণা দিদি, ও কৃষ্ণা দিদি, তোমাকে যে সকলে খুঁজছে। তিন চার দিন হয়েছে কলকাতার বুকে বর্ষা নেমেছে। শহরের মানুষগুলোরও এই অস্বস্তিকর গরম থেকে একটু ছুটকারা মিলেছে। আমি, রথিজিৎ এবং নিধুবাবু বসার ঘরে বসে চা সহযোগে নানা রকম কেসের আলোচনা চলছিল। রাত তখন প্রায় 8:10। নিধুবাবু থানা থেকে সোজা এখানেই এসেছেন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও আরম্ভ হয়েছে। মেঘমালা তার ঘরে, সে বোধ হয় তার সেলাই নিয়ে বসেছে। চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে টেবিলে কাপটা রাখতে রাখতে নিধুবাবু বললেন, রথিজিৎ দা, আসল কথাতেই আসি, মানে যেটার জন্য এসেছিলাম। তা বলে ফেলুন আপনার দরকারি কথাটি। উপরমহল থেকে আপনাকে একটা কেসের দায়িত্ব দিয়ে চিঠিও পাঠিয়েছে। মানে আমি যতদূর শুনলাম কেসটির ব্যাপারে
অরণ্যপুর বলে নাকি কোনো একটি গ্রামে ভানুপ্রতাপ সিংহ নামে এক ক্ষমতাশালী লোক থাকেন। তার একমাত্র আদরের কন্যাকে নাকি তারই বিয়ের দিন মৃত অবস্থায় পাওয়া গেছে। মিস্টার সিংহের বিশ্বাস তার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তার মৃত্যুর পিছনে অন্য কারণ আছে। পুলিশ ইনভেস্টিগেশন করে এসেছে, কিন্তু মিস্টার সিংহ ওপর মহলের কাছে অনুরোধ জানিয়েছে যেন বিশেষ উদ্যোগ নিয়ে এই কেসটা দেখা হয়। তিনি চান কোনো প্রাইভেট ডিটেকটিভ এই কেসটি দেখুন এবং যেন উপর মহল থেকেই সেই ডিটেকটিভকে পুলিশের সাথেই নিয়োগ করা হয়। তবে সেই প্রাইভেট ডিটেকটিভ তার বাড়িতেই থাকবে এবং সেখান থেকেই কেসটা খতিয়ে দেখবে। বলতে বলতে নিধুবাবু পকেটে হাত দিয়ে কি যেন খুঁজতে আরম্ভ করলেন। তারপর বললেন, ইস, ওপর মহল থেকে পাঠানো চিঠিটাই তো নিয়ে আসতে ভুলে গিয়েছি। যা, ঠিক আছে, কালকে একবার এসে দিয়ে যাব। হ্যাঁ, যেটা বলছিলাম, লোকাল পুলিশ ইনভেস্টিগেশন করে এসেছে, তবে কোনো ক্লুই পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে প্রায় 15 দিন হয়ে গেল। পুলিশ এটাকে আত্মহত্যা বলেই ধরে নিয়েছে। তা মানে আপনি কি তাহলে কেসটার দায়ভার নেবেন? হ্যাঁ, আর কেসের ব্যাপারে বাকি কিছু আপনি ওখানে গিয়ে জানতে পারবেন। সমস্ত খরচাপাতিও মিস্টার সিংহই দেবেন। আলবাত নেবে। রথিজিৎ, কেসটা নেহাত মন্দ নয়, হাতছাড়া করা ঠিক হবে না। রথিজিৎ ক্ষণিকের জন্য কি যেন ভাবল, তারপর বলল, আপনি যাচ্ছেন তো নিধুবাবু? না না, আমি তো ছুটি পাবো না, আর শুধুমাত্র আপনাদের দুজনেরই যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা কবে রওনা দিচ্ছি তাহলে? তার মানে আপনি কেসটা নিচ্ছেন, তাই তো? হ্যাঁ। এইসব কথোপকথনের পর নিধুবাবু চলে গেলে ঠিক হলো যে আমরা দুজনেই যেহেতু অরণ্যপুরের উদ্দেশ্যে যাব, মেঘমালার বাড়িতে একা থাকার কোনো প্রসঙ্গই আসছে না। সেই কারণে রথিজিৎ গিয়ে তার পিসিমার বাড়িতে মেঘমালাকে রেখে আসবে। রথিজিতের পিসিমা আর পিসেমশাই দুজনেই মেঘমালাকে খুব স্নেহ করে। আমরা যতদিন না ফিরছি বৌঠান ওখানেই থাকবে। বৌঠানও একটু তার মনের কথা বলার মানুষ পাবে। যেমন কথা তেমন কাজ। বৌঠানকে পিসিমার বাড়ি রেখে আসার তার পরের দিন আমরা যাত্রা শুরু করি অরণ্যপুরের পথে। দীর্ঘ 6 ঘন্টা ট্রেন জার্নির পর স্টেশনে নেমে দেখি একজন রথিজিতের নামের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তার কাছে যেতেই সে জানালো মিস্টার সিংহ তাকে পাঠিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। সে এক প্রকার জোরাজুরি করেই আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে তুলল। আসুন বাবুরা, গাড়িতে উঠে পড়ুন। আমরা ঘোড়ার গাড়িতে উঠতেই গাড়িটা চলতে শুরু করলো। ঘোড়ার গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালে দেখা যায় গ্রামের মাটির রাস্তার দুই পাশে ধান জমি, কোথাও কোথাও ধানও বোনা হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে বেশ ঠান্ডা একটা ভাব রয়েছে। হালকা বাতাস বইছে। মাঠে কত পুরুষ মহিলারা কাজ করছে। ঘোড়ার গাড়ির পাশ দিয়ে সারি দিয়ে গরুর বাছুরের দল যাচ্ছে, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘোড়ার গাড়িটা জোরে চলতে শুরু করলো। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম পাশ দিয়ে আরেকটা ঘোড়ার গাড়িও দ্রুত গতিতে চলে গেল। কিছুটা আসার পর গাড়িটা আবার আগের গতিতে চলতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার, কি হলো কিছুই বুঝলাম না। এবার গাড়িটা এসে থামলো একটা বিরাট গেটের সামনে। একজন দ্বাররক্ষী গেটটা খুলে দিল। ঘোড়ার গাড়িটা ভেতরে ঢুকে গিয়ে দাঁড়ানো মেন ফটকে। রথিজিৎ মাঝে একবার গাড়ি চালকের নাম জিজ্ঞাসা করায় সে বলেছিল তার নাম ধীরু।
সেই ধীরু ঘোড়ার গাড়ি থেকে নেমে বলল, বাবুরা নেমে আসুন, আমরা পৌঁছে গেছি। আমরা নেমে দাঁড়াতে ধীরু কাকা আমাদের মালপত্রগুলো নামিয়ে বলল, আগে বাবু আমার সাথে আসুন আপনারা। আমি আর রথিজিৎ ধীরু কাকার সাথে ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্রই বসার ঘরে দেখলাম 4 জন বসে কী সব হিসেব নিকেশ করছে। ধীরু কাকা আমাদের একটা ঘরের দিকে নিয়ে গেল। তাকে দেখলাম ঘরটির বাইরে আমাদের জিনিসপত্রগুলো নামিয়ে রেখে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আগে কর্তাবাবু, ওনারা এসে গেছেন। দরজার সামনেটা একটু এগিয়ে গিয়ে দেখলাম একজন 65 থেকে 70 বছরের ভদ্রলোক আরাম কেদারায় অর্ধশোয়া অবস্থায় বসে আছে। ধীরু কাকার কথা কানে যাওয়া মাত্রই পাশের টেবিলে থাকা চশমাটা ঠাউরে নিয়ে হাতে নিলেন। তারপর উঠে নমস্কারের ভঙ্গিতে বললেন, নমস্কার নমস্কার। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। ধীরু, এই ধীরু, 2টো চেয়ার দে তো আমার ঘরে। রথিজিৎ নমস্কারের ভঙ্গিতে বলল, নমস্কার, আমি রথিজিৎ সান্যাল, আর ইনি আমার বন্ধু বিজয় চ্যাটার্জি। বিজয় একজন লেখক, আমার সর্বক্ষণের সাথেই বলতে পারেন। আমিও ভদ্রলোককে নমস্কার জানালাম। এরই মধ্যে ধীরু কাকা এবং আরেকজন এসে ঘরে 2টি চেয়ার রেখে গেছে। বসুন আপনারা। আমাকে আগেই জানানো হয়েছিল আপনারা আসছেন। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। বুঝতে পারছি আপনার বা আপনাদের কারোরই মানসিক অবস্থা এখন ঠিক নেই। আমি কেসের ব্যাপারে স্বল্প কিছুই জেনেছি। আমি এখানে একটুও সময় নষ্ট করতে চাইছি না মিস্টার সিংহ। আপনি যদি প্রথম থেকে সবটা খুলে বলেন তাহলে কেসটা এগিয়ে নিয়ে যেতে আমার সুবিধা হবে। হ্যাঁ, তা ঠিক। তোমাকে আমি তুমি করেই বলছি রথিজিৎ। তুমি আমার ছেলেদেরই বয়সী। হ্যাঁ, আপনার যেমন চায়। আমার 3 ছেলে। বাইরে বোধ হয় আমার 2 ছেলেকে তুমি দেখেছ। 2 ছেলের বিবাহ হয়েছে, ছোট ছেলে এখনো বিয়ে করেনি। বাড়িতে আছে বলতে আমার গিন্নি, 2 বৌমা আর আমার একমাত্র কন্যা। কিন্তু কিন্তু সেও যে চলে গেল অকালে। ধীরু আমার ঘরেরই লোক, তাকে আমি কর্মচারীর চোখে দেখি না। এই বৃদ্ধ বয়সে বলতে পারো সে আমার এক বন্ধুরই সমান। আর আছে বলতে কয়েকজন কাজের লোক আর দারোয়ান। সকলে বলছে আমার কৃষ্ণামা আত্মহত্যা করেছে। এ কথা আমি মানি না রথিজিৎ, এ কথা আমি মানি না। কৃষ্ণা আমার অমন মেয়ে ছিলই না। পড়াশোনায় কৃষ্ণা মেধাবী ছিল। কৃষ্ণা প্রগতিশীল চিন্তা ভাবনা রাখত। সে তার পড়াশোনা শেষ করে গ্রামের মেয়েরা যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদের পড়াতো। বিয়েতেও তার অমত ছিল না। তার মতামত নিয়েই আমি বিয়ে ঠিক করেছিলাম রথিজিৎ। পুলিশ তো খোঁজ খবর নিল, কিন্তু কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার বা কারোর সাথে কোনো রকম ঝামেলা কিছুই তো তারাও জানতে পারেনি। আমার মন বলছে কৃষ্ণাকে কেউ মেরে ফেলেছে, আর নয়তো আত্মহত্যা করতে বাধ্য করেছে। রথিজিৎ, আজও আমি 2 চোখের পাতা এক করতে পারি না। মেয়েটা মারা গেল 2 সপ্তাহের বেশি হয়ে গেছে। চোখটা বন্ধ করলেই যেন মনে হয় কৃষ্ণা আমাকে বলছে, বাবা বাবা বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। বিজয়, তুমি তো লেখক,
আমার আমার মেয়েও না বইটা পড়তে বড্ড ভালোবাসত। তোমরা তো ওর ঘরে যাবে, গেলে দেখতে পাবে কত সারি সারি বই তার ঘরে। আমরা তো কিছু বলতেই পারলাম না, শুধুমাত্র শুনে গেলাম। রথিজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার মেয়ে যে আত্মহত্যা করেনি এতটা দৃঢ়ভাবে মনে হওয়ার কারণ কি শুধুমাত্র তার আচার আচরণ, নাকি অন্য কিছু? হ্যাঁ তো রথিজিৎ, তোমাকে যেটা বলতে চলেছি সেটা বেশ অনেক বছর আগের কথা। গ্রামে আমাদের এই বাড়িটা ফুলবাড়ি বলেই লোকে জানে। আরেকটি বাড়িও এই গ্রামে বেশ পরিচিত, মুখুজ্জে বাড়ি। একটা সময় ছিল যখন এই দুই বাড়ির মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। মুখুজ্জে বাড়ির কর্তা নাম রঘুচরণ মুখার্জি। রঘু আর আমি এক সময় খুব ভালো বন্ধু ছিলাম। আমাদের ওঠা বসা, খাওয়া, ঘুমোনো সবই একসাথে বলতে পারো। রঘুর এক বোন ছিল, বিনা বলে, এখনো যদিও সে অবিবাহিতই। হঠাৎ একদিন রঘু আমাকে তার বোনকে বিয়ে করার কথা বলে। রথিজিৎ, আমি চিরকাল রঘুর বোনকে নিজের বোনের নজরেই দেখে এসেছি, স্নেহ করেছি। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে রঘুর বোনকে আমার স্ত্রীর জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার প্রস্তাবে আমি রাজি হইনি। তারপর থেকে রঘু আমার সাথে আর কোনো সম্পর্ক রাখেনি। অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো কিছুই শুনতে নারাজ। এখন বলতে পারো দুই বাড়ির মধ্যে মুখদর্শনটুকুও নেই। ফুলবাড়ির কেউ পথ দিয়ে গেলে মুখুজ্জে বাড়ির লোকজন পারলে তারা সেই পথ দিয়ে যাতায়াত করাই বন্ধ করে দেয়। শুধুমাত্র উপায় নেই, তাই একই পথ দিয়ে যাতায়াত করতে হয়। ভানুপ্রতাপবাবুর এই কথাটা শুনে বুঝতে পারলাম এই বাড়িতে আসার সময় পথে যে ঘোড়ার গাড়িটা হঠাৎ করে জোরে চলতে শুরু করলো এবং পাশ দিয়ে আরেকটি ঘোড়ার গাড়ি যে দ্রুত গতিতে চলে গেল, তার কারণ এটাই ছিল যে ওই গাড়িতে মুখুজ্জে বাড়ির কেউ ছিল এবং তারাও বুঝেছিল আমরা যে ঘোড়ার গাড়িতে আসছিলাম সেটা ফুলবাড়ির গাড়ি। মিস্টার সিংহ আবারও বলতে শুরু করলেন, বছর পাঁচেক হবে রঘুর স্ত্রী মারা গেছে। দুই ছেলে দুই মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে। আমার এক কর্মচারী ছিল গ্রামে। একবার মহামারী হওয়ায় সে আর তার স্ত্রী দুজনেই গত হয়েছিল। তার এক ছেলে আর এক মেয়েও ছিল। স্বাভাবিকভাবেই তারা অনাথ হয়ে গিয়েছিল, দেখার মতো কেউ ছিল না। মেয়েটা একটু বড় ছিল ছেলেটির তুলনায়। মেয়েটিকে আমি আমার কাছে রেখে দিই, আর ছেলেটির দায়িত্ব রঘু নেয়। নূপুর এখানেই বড় হতে থাকে, বাড়ির বউদের হাতে হাতে কাজ করতো থাকতো। পড়াশোনাও করাতে চেয়েছিলাম, কিন্তু সে করতে চায়নি। বলতো, কাকা বাবু, আমি আপনার ঋণ বাড়াতে চাই না। হঠাৎ একদিন একইভাবে তাকেও কৃষ্ণার মতোই মৃত অবস্থায় পাওয়া যায়। হয়তো মা বাবার মৃত্যুর শোকটা তার মধ্যে থেকে গিয়েছিল, আর সেই জন্যই হয়তো সে তার জীবন রাখতে চায়নি। নূপুরের ভাই এখনো রঘুর বাড়িতেই থাকে। আমার কেন জানি না মনে হচ্ছে রঘুচরণকে তার বোন কি আমার না বিয়ে করার ব্যাপারটা মনে মনে তাকে আরো হিংস্র করে তুলেছে, আর তাই হয়তো সে কোনো প্ল্যান করে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। রথিজিৎ, এখন তুমি আমার একমাত্র ভরসা। একভাবে এতগুলো কথা বলে ভানুপ্রতাপবাবু থামলেন। ওনাকে দেখে মনে হলো অনেক দিন পর মন খুলে কথা বলে উনিও হালকা অনুভব করছেন। রথিজিৎ বলল, আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব সত্যিটা খুঁজে বার করার, তবে আপনাদের দিক থেকেও
পূর্ণ সহায়তা কাম্য। নিশ্চয়, আমি এই বিষয়ে সকলকে অবগত করে দেব। ধীরু, ধীরু। ধীরু কাকা যে কোথায় ছিল কি জানি, ডাকা মাত্রই দেখলাম সে ছুটে ছুটে এসে বলল, আগে কর্তাবাবু ডাকছেন? হ্যাঁ, রথিজিৎ আর বিজয়কে ওদের ঘরটা দেখিয়ে দে, আর ওদের ঘরেই খাবারটা দিয়ে আসার ব্যবস্থা কর। মিস্টার সিংহ বলার সাথে সাথেই ধীরু কাকা চলে গেল। তোমরা কিছু মনে করো না, আসার পর থেকেই বসিয়ে রেখেছি। এতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি হয়েছে, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। সেদিন বিকালের মধ্যে পৌঁছে গেলেও ভানুপ্রতাপ বাবুর সাথে কথাবার্তা বলতে গিয়ে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল। নিজেদের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে ধীরু কাকা খাবার দিয়ে গেলে সেটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন বেশ সকাল সকাল আমি আর রথিজির ঘুম থেকে উঠে পড়ি। আসলে নতুন জায়গা হওয়ার কারণে রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, আর রথিজিৎকেও দেখছিলাম মাঝে মধ্যেই জেগে পড়ছিল। ফুলবাড়ির সামনে একটা বিরাট বাগান আছে। আমাদের যে ঘরটা দেওয়া হয়েছে তার সাথেই একটা লাগোয়া বারান্দা রয়েছে। বারান্দায় দাঁড়ালে নানা রকম পাখিকে একবার এই গাছ থেকে অন্য গাছে, আবার অন্য গাছ থেকে আরেক গাছে এরকমই উড়ে বেড়াতে দেখা যায়। তাদের কিচিরমিচির শোনা যায়। ঘর থেকেও যদিও শোনা যায়, তবে বারান্দায় দাঁড়ালে সেটা আরও স্পষ্ট হয়ে ওঠে। বাগানটিতেও রকমবাহারি ফুলের মেলা। মালি তাতে জল দিচ্ছে। যেসব গাছগুলোর পরিচর্যা দরকার আছে তাদের পরিচর্যা করছে। ফুলবাড়ির সকাল যে বেশ ব্যস্ততার মধ্যেই কাটে তা বুঝতে বাকি রইল না। সবই যেন নিয়ম মাফিক ঘড়ির কাঁটা ধরে হচ্ছে, কিন্তু তাও এসবের মধ্যে যেন প্রাণ কোথাও একটা হারিয়ে গেছে। আমরা উঠে পড়েছি দেখে ধীরু কাকা ঘরেই চা দিয়ে গেছে। আমি আর রথিজিৎ বারান্দায় বসে চা খাচ্ছি। ঠিক এমন সময় হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত। সুপ্রভাত। ভদ্রলোক একটি চেয়ার টেনে বসতে বসতে বললেন, আপনারাই তাহলে কৃষ্ণার খুনের ওই তদন্ত করবার জন্য এসেছেন, তাই তো? আগে হ্যাঁ। আমি কৃষ্ণার মেজদা, অর্থাৎ এই বাড়ির মেজো ছেলে। তা আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? না না, কোনো অসুবিধে হচ্ছে না আমাদের। একদমই তাই। আপনাদের আমাদের নিয়ে এতটা উতলা হতে হবে না। আমাদের কোনো রকম সমস্যাই এখানে হচ্ছে না। না মশাই, দেখুন, আপনারা জানেন না, আসল কথা হচ্ছে এই গ্রামেতে ফুলবাড়ির একটা আলাদাই সম্মান আছে। আমরা আতিথেয়তায় কোনো ত্রুটি রাখি না যে। আমি আর রথিজিৎ নিজেদের মধ্যে চোখাচোখি করলাম। আমরা এখানে একটা কাজে এসেছি, আপনাদের থেকে সম্মানের সাথে সহায়তাটাই কাম্য। ভদ্রলোক আর কিছু বলতে পারলেন না। রথিজিৎ আবারও বলল, আপনার নামটা যদি বলতেন। ও হ্যাঁ, আমার নাম মৃন্ময় সিংহ। তা পেশায় কি করা হয় আপনার? আমাদের একটা পারিবারিক ব্যবসা আছে, আপনি হয়তো সে ব্যাপারে জানেন। কিন্তু আমি এই ব্যবসাতে থাকি না। মার একটা আলাদা শাড়ির ব্যবসা আছে। বেশ, এই তো খুব ভালো কথা। তা আপনার ব্যবসা এখন কেমন চলছে? কথা বলতে বলতেই মৃন্ময়বাবু যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ, ব্যবসা সে ভালোই চলছে। আচ্ছা, কালকে আপনি বাড়ি ছিলেন না? না, আমি ব্যবসার কাজের জন্য কলকাতায় গিয়েছিলাম। কিন্তু সে ব্যাপারে আপনি জানলেন কি করে? জানলাম বলতে, কালকে আপনাদের বাড়িতে ঢোকা মাত্র বসার ঘরে 4 জন ভদ্রলোককে দেখলাম। 2 জনকে দেখে মনে হলো আপনার বড়দা, ছোট ভাই
কারণ মিস্টার সিংহের সাথে আপনাদের 3 ভাইয়ের মুখের আদর মেলে। আর খুব যদি ভুল না হয় বাকি 2 জন আপনাদেরই কর্মচারী। হতে পারে। তা আপনারা কবে থেকে তাহলে আপনাদের তদন্ত শুরু করছেন? রথিজির চায়ের কাপে এক চুমুক দিয়ে বলল, এখন থেকেই। মৃন্ময়বাবু হতভম্ব হয়ে বললেন, মানে? মানে মৃন্ময়বাবু, আপনার বোনের মৃত্যুর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, কিছুই তো বোধগম্য হচ্ছে না। বেশ আনন্দেই তো ছিল, কি যে হঠাৎ করে হলো বুঝে উঠতে পারি না। আপনার বাবার মতে আপনার বোন আত্মহত্যা করতে পারে না, আপনারও কি একই মত? আহা, দেখুন, বাবা কি মনে করছেন সেটা তো আর আমি জানি না। তবে আজকালকার ছেলেমেয়েরা কখন যে কি করে বসে স্বয়ং ভগবানেরও জানা দায়। বাবা তো আপনাদের তদন্ত করবার জন্য এনেছেন। দেখুন না, দেখুন, যদি আপনারাই কোনো সুরাহা করতে পারেন। হ্যাঁ, আমি তাহলে আজ উঠি। হ্যাঁ, আমাকে আবার একটু বেরোতে হবে। বেলার দিকে জলখাবার খেয়ে আমরা ফুলবাড়িটা একটু ঘুরে দেখছিলাম। ঘুরে দেখা তো একটা অছিলা, আসল কারণ তো ছিল এই বাড়ির লোকজন কেমন তা ধীরু কাকার থেকে জানা। ধীরু কাকা বেলার দিকে একটু ফাঁকাই থাকেন। তার বেলার দিকে তেমন কিছু কাজ থাকে না, কারণ বাড়িতে রান্না করার জন্য অন্য লোকজন আছে। বাড়িটা ঘুরে দেখতে দেখতে এসে পড়লাম ফুলবাড়ির গোয়াল ঘরের দিকটায়। দেখলাম 10 থেকে 12টা গরু এবং 2টি গাধাও আছে। 2 জন লোক আছে যারা গরুগুলির দেখভাল করছে। এই যে এত গরু দেখছেন বাবুরা, এই গরুর দুধ বিক্রি করা হয়, আর কিছুটা দুধ বাড়ির লোকজনদের জন্য রাখা হয়। কখনো কখনো এই বাড়িতে মিষ্টি, ছানার পায়েস সব এই দুধ থেকেই তৈরি হয়। আর ওই যে দেখছেন গোবরের স্তূপ, ওই গোবর থেকেই ঘুঁটে তৈরি হয়। সেই ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বাগানের গাছে সার হিসেবেও দেওয়া হয়। আপনাদের শহরে এসব পাওয়া যায় বাবুরা? রথিজিৎ কোনো উত্তর দিল না। সে দেখলাম আশপাশটা এই সব দেখছে। আমি উত্তর দিলাম, শহরে পাওয়া তো সবই যায় ধীরু কাকা, কিন্তু গ্রামের যে খাঁটি জিনিসটা সেটা পাওয়া যায় না। শহরের সবই ভেজাল, বুঝলে? শহরে যেমন খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, তেমনি ধীরু কাকার মতো সহজ সরল বিশ্বস্ত লোকও মেলে না। রথিজিতের কথাটা শুনে ধীরু কাকা দেখলাম বেশ লজ্জা পেয়েছে। রথিজিৎ ঘাসের বোঝা থেকে একগুচ্ছ ঘাস তুলে নিয়ে একটি গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে বলল, তা ধীরু কাকা, এই বাড়ির প্রত্যেকের একে অপরের সঙ্গে সম্পর্ক কেমন? এ বাড়িতে বাবু সকলেই নিজের মতো থাকে। কর্তাবাবু কর্তামা তো এখন পুজো আর্চা নিয়েই থাকে। তাদেরও বয়সও বেড়েছে। তাদের এই একটাই চিন্তা ছিল, কৃষ্ণা দিদি, কিন্তু সেও তো। ধীরু কাকা মুখটা নিচু করে নিল। কিসের চিন্তা? কৃষ্ণা দিদির বিয়ে নিয়ে। কর্তাবাবু বারবার আমাকে বলতেন, ধীরু, কৃষ্ণামার বিয়ে দিয়ে মরতে পারলে আমার শান্তি। কর্তাবাবু বছর খানেক হবে সব ব্যবসার দায়িত্ব ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছেন। তবে বড় খোকা, বড় বৌমা একেরে কর্তাবাবু কর্তামার মতন বড় ভালো মানুষ তারা। 4 ভাই বোনকেই সে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করলুম। আগে আমি নিজে বিয়ে করিনি বাবু, কিন্তু এরা আমার সন্তান তুল্য গো বাবু। মেজো খোকার ব্যাপার স্যাপার আলাদা, তা আমি বুঝি না বাপু। সে কখন ঘরে আসে, কখন যায়, কেউই জানতে পারে না। কর্তাবাবু নিজে পছন্দ করে বউ এনেছেন মেজো খোকার জন্য। মেজো বৌমা বিয়ের এতদিন পরেও সন্তানের জন্ম দিতে পারেনি, তাই মেজো খোকা বুঝি তাকে পছন্দ করে না।
আগে বড় খোকার এক ছেলে, কৃষ্ণা দিদি তার বোন কম, সন্তান বেশি ছিল। ছোট খোকাটাও আর বিয়ে করলো না, বিয়েতে তার মন নেই। সে এক কাজ পাগল ছেলে। কৃষ্ণা দিদিটাও বড় ভালো মেয়ে ছিল। ভগবান যে কার সাথে কি করেন। কৃষ্ণা দেবীর মৃতদেহ প্রথম কে দেখেছিল? আমি তো বাবু। তুমি? হ্যাঁ বাবু, সারা বাড়ি যখন সবাই হন্যে হয়ে খুঁজছে, তখন আমার মনে হলো কৃষ্ণা দিদি বাগানের দিকে যায়নি তো। বাগানে খুঁজতে খুঁজতে দেখি, ও বাবা গো, সেই দৃশ্য। মাথা পেটে রক্তের ঘাস ভেসে যাচ্ছিল। আমাকে একবার ওই দিকটা নিয়ে চলো তো ধীরু কাকা। ধীরু কাকা গোয়াল ঘরের পাশ দিয়ে গিয়ে বাড়ির ডান দিকের বাগানটায় নিয়ে গেল। গিয়ে দেখলাম জায়গাটা পুলিশ সিল করে দিয়ে গেছে। আরেকটি জিনিসও দেখলাম। রথিজিৎকে ফিসফিস করে বললাম, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছ? একটা বড় তেঁতুল গাছ, যেটা 3 তলা, অর্থাৎ 3 তলার ছাদ পর্যন্ত গেছে। সন্ধে হয়ে গিয়েছে। গ্রামের বাড়িতে সন্ধ্যা নামলে সন্ধ্যার যে কি মাধুর্য, তা বুঝি বেশি বেশি করে বোঝা যায়। গ্রামের বধূরা লাল পাড় সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে তুলসীতলায় প্রদীপ জ্বালায়। থেকে থেকে ঘরে ঘরে শঙ্করধ্বনি শোনা যায়। ধীরে ধীরে ঝিঁঝি পোকার ডাক গভীর হয়ে আসে। বর্ষাকাল হওয়ার কারণে মাঝে মাঝেই কান পাতলে ব্যাঙের ডাক শোনা যায়। জানলা দিয়ে বাইরে তাকালে জোনাকিদের আলোর ভেলকিও দেখা যায়। মশার উৎপাত একইভাবে বাড়তে থাকে। মাঝে বিকেলের দিকে কৃষ্ণা দেবীর ঘরে আমি আর রথিজিৎ একবার গিয়েছিলাম। বেশ অনেকটা সময় নিয়ে চিরুনি তল্লাশি করার পরও কিছু মিলল না। গাদাগুচ্ছের বই দেখে, অর্থাৎ বইগুলির ধরন দেখে যা বোঝা গেল, ভানুপ্রতাপ সিংহ ভুল কিছু বলেনি। সত্যি প্রগতিশীল চিন্তা ধারণার মেয়ে ছিল কৃষ্ণা দেবী। এখন তো আমারও মনে হচ্ছে উনি আত্মহত্যা করেছেন। এটা নিতান্তই হাস্যকর। পরের দিন রথিজিৎ বারান্দায় দাঁড়িয়ে যেটা করলে তার মতে মস্তিষ্কে জট ছাড়ে এবং সেই জট তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়ার কুণ্ডলীর আকারে বেরিয়ে বাতাসে মিশে সেই কাজেই ব্যস্ত। আর আমি লিখতে। এমন সময় যেন মনে হলো কেউ দরজার কাছ থেকে সরে গেল। চেঁচিয়ে উঠলাম, এই কে কে ওখানে? কি হলো বিজয়? আমি তাকে ইশারায় চুপ করতে বললাম। রথিজিৎ তার হাতের সিগারেটটা ফেলে ধীরে ধীরে দরজার দিকে গেল। আমিও তার পেছন পেছন গেলাম। কিন্তু যা দেখলাম সেটা দেখবো আমি আশা করিনি। যে পর্দার আড়ালে লুকিয়ে ছিল, রথিজিৎ তার হাতটা ধরে ঘরের ভেতর ঢুকিয়ে আনলো। তারপর মেঝেতে হাঁটুর ওপর ভর দিয়ে বসে তাকে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? দরজার আড়ালে লুকিয়ে কি করছিলে তুমি? সে ধীরে ধীরে বলল, আমি অগ্নিভ সিংহ। যতদূর বুঝলাম বাচ্চাটি ভানুপ্রতাপ বাবুর বড় ছেলের ছেলে, নাম অগ্নিভ সিংহ। তোমরা কি পুলিশ? আমরা পুলিশ না বাবা, আমরা শুধু যারা দুষ্টুমি করে তাদের ধরিয়ে দিই। বাচ্চাটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, বলো কি বলবে তুমি? অগ্নিভ চারিদিকে তাকাতে লাগলো। তারপর রথিজিৎ বলল, তুমি ভয় পেও না, আমরা আছি তো। এই বিজয়, একটু দরজাটা বন্ধ করে দাও তো। আমি গিয়ে দরজাটা বন্ধ করে দেওয়ার পর একটা বুড়ো দাদু। বুড়ো দাদু? তারপর বলো। ভালো পিপির কাছে যাচ্ছিলুম। তখন কেউ ছিল তোমার পিসির কাছে? সে না সূচক মাথা নাড়ল। তুমি তখন কোথায় ছিলে?
মেজো কাম্মা ডাকলো। আরও কিছু বলবে তুমি? হ্যাঁ, আমি পিপির কাছে যাচ্ছিলুম। বুড়ো দাদুটা আমাকে বলল মা আমাকে ডাকছে, কিন্তু মা তো বর দেখতে গিয়েছিল। আচ্ছা, তারপর? আমি লুকিয়েছিলাম। অগ্নিভ বেশি কিছু বলার আগেই এইবার সত্যি সত্যি অগ্নিভোর মা তাকে ডাকতে শুরু করলো। বাবু, এই বাবু, বাবু কোথায় গেলে? মা ডাকছে, তুমি যাও। আর একদম ভয় পাবে না, তুমি যা বললে আমরা কাউকে বলবো না। এই বলে দরজাটা খুলে দিতে সে চলে গেল। দরজাটা দিয়েই দাও বিজয়। অগ্নিভ কি বলতে চাইলো বলো তো? হতেও তো পারে কোনো আত্মীয় হবে, মানে দেখা করতে গিয়েছিল। বিবাহ অনুষ্ঠানে তো এটা স্বাভাবিক। অবশ্য আত্মীয়দের কেউ হলে অগ্নিভ তাকে চিনত। অগ্নিভ অনেকটা ছোট, দূর সম্পর্কের আত্মীয় হলে তারা সচরাচর যাতায়াত করে না বাড়িতে, তার চেনার কথাও নয়। এটা তো তুমি ঠিকই বলেছ। যখন কৃষ্ণাকে পাওয়া যাচ্ছিল না, তখন সেই সময় বয়স্ক লোকটি ওখানে উপস্থিত ছিল কিনা সেইটা জানতে হবে। অগ্নিভকে জিজ্ঞাসা করলে ও বলতে পারবে না। বাচ্চা মানুষ, অত ওই হট্টগোলের মধ্যে হয়তো লক্ষ্য করেনি। দুপুরে ভাত খেয়ে একটা টানা ঘুম দিয়ে উঠে দেখি রথিজিৎ ঘরে নেই। আমিও খোঁজ করিনি, তার যেমন আমাকে না বলে যাওয়া, আমি ঘরেই ছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখলাম রথিজিৎ ফিরে আসলো। কথা বলে জানতে পারলাম সে গিয়েছিল ভানুপ্রতাপ বাবুর কাছে। ভানুপ্রতাপ বাবুকে জানিয়ে আসলাম, বুঝলে, যে পুলিশ ইনচার্জ যে ছিল তাকে যেন কালকে উনি আসতে বলেন ওনার সময় মতো, কিছু ব্যাপার জানার আছে। পরের দিন আমি আর রথিজিৎ গ্রামের আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়েছিলাম। বেশ কিছু ব্যাপার জানতেও পারলাম। আমরা যখন ফিরছি ধীরু কাকাকে দেখলাম আমাদের দেখতে পেয়েই আমাদের দিকেই আসছে। তোমরা কোথায় ছিলে বাবুরা? কর্তাবাবু তোমাদের তার ঘরে ডাকছে, পুলিশ এসেছে। হ্যাঁ ঠিক আছে, চলো যাচ্ছি। আমরা ভানুপ্রতাপ বাবুর ঘরে গিয়ে পুলিশ অফিসারের সাথে পরিচয় পর্ব সেরে বসেছি। ঠিক এমন সময় দরজার সামনে এক শ্যামবর্ণা মহিলা এসে দাঁড়ালে আমাদের সকলের চোখ তার দিকে গেল। বাবা, আমি তাহলে আসি? হ্যাঁ বলছি, মৃন্ময় কলকাতায় পৌঁছে টেলিফোন করেছিল? হ্যাঁ বাবা। ঠিক আছে, যাও। বলতে মহিলা চলে গেলেন। তারপরে ভানুপ্রতাপবাবু জানালেন মহিলাটি আর কেউ না, তার মেজ ছেলের বউ। মেজ ছেলের যে শাড়ির ব্যবসা আছে তার জন্য তাকে কলকাতায় যেতে হয়। মৃন্ময়বাবু কলকাতায় গেলে ওনার স্ত্রী এখানে যে শাড়ির গোডাউন আছে সেইটা দেখাশোনা করেন। শহর থেকে নাকি অনেক ব্যবসায়ীও আসে এই শাড়ি কেনার জন্য। তিনি এও বলেন ওনার মেজ বৌমা নাকি তার ছেলের থেকেও বেশি শিক্ষিত। গোডাউনে আরও অনেক মেয়েরাও কাজ করে। ভানুপ্রতাপবাবু বললেন মৃন্ময়বাবু নাকি মাসের অর্ধেকের বেশি সময় কলকাতাতেই থাকে। মিস্টার সিংয়ের বয়স হয়েছে, ওনার মতে ছেলেরা বড় হয়েছে, নিজেদের ভালো মন্দ নিজেরা বোঝে, আর শাড়ি সংক্রান্ত বিষয়ে মেয়েরা বেশি ভালোই বোঝে। তাই মেজ খোকা আর মেজ বৌমার উপর দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন সব কিছুই বন্ধ ছিল, কিন্তু কতদিনই বা এভাবে চলবে? সবাইকে তো সবার কাছে ফিরতেই হবে, জীবন শুধুমাত্র এগিয়ে যাওয়ার জন্য। এই সব কথাবার্তা হওয়ার পর রথিজিৎ পুলিশ অফিসারের সাথে কেস সংক্রান্ত কথাবার্তা বলল। অফিসার জানালেন পোস্টমর্টম রিপোর্ট অনুসারে কৃষ্ণা দেবী 3 তলার ছাদ থেকে পড়ে যাওয়ায় মাথায় জোরে আঘাত লেগেছে, অনেকটা রক্তক্ষরণের জন্য স্পট ডেট হয়েছে। বিয়েতে যেসব আত্মীয়রা উপস্থিত ছিলেন তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যারা বাড়ি ফিরে গিয়েছিলেন তাদের সাথেও পরে যোগাযোগ করেছিল পুলিশ।
রথিজিৎ সেই বয়স্ক লোকটির কথা জিজ্ঞাসা করতে অফিসার জানান 4-5 বৃদ্ধ ছিল, তবে তাদের পক্ষে সিঁড়ি দিয়ে বা 3 তলার ছাদে যাওয়া কোনো মতেই সম্ভব ছিল না। কৃষ্ণাদেবীর বন্ধুবান্ধব তিনি যে সমস্ত জায়গায় যাতায়াত করতেন তাদের কেউই কিছু বলতে পারেননি। মোটামুটি কৃষ্ণাদেবীর ব্যাকগ্রাউন্ডে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরের দিন রথিজিৎ বাইরে বেরিয়েছিল, কোথায় গিয়েছিল তা আমাকে জানায়নি। ফিরে এসে জানালো সে নাকি কয়েকদিনের জন্য কলকাতায় যাবে, কিন্তু আমি এই অরণ্যপুরেই থাকব। আমার উপরেই দায়িত্ব থাকবে সকলের গতিবিধির ওপর নজর রাখার। ভানুপ্রতাপবাবুকে ব্যাপারটি জানানো হলো, তিনিও সম্মতি দিলেন। তার পরের দিন রথিজিৎ সকাল সকাল বেরিয়ে পড়ল। আমার যেন এখানে সময়ই কাটে না। রথিজিতের টেলিফোন আসে, তাও দিনে একটিবার। এই বাড়ির সকলের গতিবিধির খোঁজ নেয় শুধু, আর কিছু বলে না। রথিজিৎ বলেছিল এখানে থেকে বাড়ির সদস্যদের সাথে কথা বলে দেখতে। বাড়ির চাকর বাকর, ভানুপ্রতাপবাবুর বড় ছেলে, বড় বৌমা, ছোট ছেলে, মেজ বৌমা, সকলের সাথে। কৃষ্ণাদেবীর বড় বৌদির সাথে কথা বলে যা বুঝলাম, ধীরু কাকা ভুল কিছু বলেনি। তিনি সত্যিই কৃষ্ণাদেবীকে নিজের সন্তানের চোখে দেখেন। মৃন্ময়বাবুর স্ত্রীকে আমার খুব একটা যেন ভালো লাগেনি। কেন তা বলতে পারবো না। বাড়িতে খুবই কম লোক আছে যারা আসলেই কৃষ্ণাদেবীর মৃত্যুতে দুঃখ পেয়েছেন। এই কেসটা এমন একটা কেস যেটা মনে হবে সরল, কিন্তু আসলেই বড় পেঁচালো। খাওয়া, ঘুম, লেখালেখি আর একটু নজরদারির মধ্যেই দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে গেল। শেষমেশ রথিজিৎ এসে হাজির হলো ফুলবাড়িতে। বুঝতে পেরেছিলাম কেসের জন্যই রথিজিৎ কলকাতায় যাচ্ছে, কিন্তু কি যে করলো এতগুলো দিন কলকাতায় তা ওই জানে। কিন্তু সে নিজে এসে যেত ঠিক আছে, কিন্তু তার সাথে করে একটি বড় ট্রাঙ্ক নিয়ে এসেছে। সেই ট্রাঙ্ক নিয়ে জিজ্ঞাসা করায় বলল ক্রমশ প্রকাশ্য। তা বলি, তুমি আমাকে সাথে করে নিয়ে আসো কেন বলো তো? সব কিছু যখন একাই করে নেবে। আরে খেপে যেও না বিজয়, সবটা যখন সামনে আসবে তুমি নিজেই বুঝতে পারবে কেন নিয়ে যায়নি তোমাকে। তুমি কি কেসটা সলভও করে ফেলেছো নাকি? হ্যাঁ, বড় ছোটাছুটি গেছে অনেকগুলো দিন বিজয়। আজকে আর বেশি কথা নয়, যা কথা হবে কালকে সকলের সামনের উপস্থিতিতে। রথিজিতের কথাটা যেন ঠিক হজম হলো না। রাতে ঠিকভাবে ঘুমাতেও পারলাম না। পরের দিন সকলে জলখাবার খেয়ে হাজির হলো বসার ঘরে। রথিজিৎ সাথে করে তার নিয়ে আসা ট্রাঙ্কটিও বসার ঘরে হাজির করেছে। রথিজিৎ, তুমি আমাদের সকলকে একসঙ্গে ডাকলে যে, কিছু কি বলার আছে? আর সাথে ট্রাঙ্ক কেন তোমার? মিস্টার সিংহ, আপনি যে কাজের জন্য আমাকে এখানে ডেকেছিলেন সেই কাজের একটা গতি বোধহয় আমি করতে পেরেছি, আর ট্রাঙ্কটি ক্রমশ প্রকাশ্য। সকলেই কেমন যেন অবাক হয়ে গেল। রথিজিতের দিকে সকলেই কৌতূহলের চোখে তাকাতে লাগলো। চারিদিকে একটা নিস্তব্ধতা। নিস্তব্ধতা ভেঙে ভানুপ্রতাপবাবু বললেন, রথিজিৎ, তুমি তাহলে বলো আমার কৃষ্ণামা কি সত্যি আত্মহত্যা করেছে? আমি তোমার উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম, আর কোনো দ্বিধায় থাকতে চাই না আমি। তাই তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব। এটা কেমন কথা বলছো বাবা? আরে উনি একজন বাইরের লোক, উনি যা বলবেন তুমি তাতেই বিশ্বাস করে নেবে? আমি প্রত্যেকটা কথা প্রমাণের সাথেই বলবো ভানুপ্রতাপ বাবু। তাহলে প্রথম থেকেই শুরু করছি। অনেকের মনে হয়তো এই মুহূর্তে একটা প্রশ্ন আসছে, এমনকি আমার প্রিয় বন্ধুটিরও। আমি সকলকে বলে গিয়েছিলাম আমি কলকাতায় যাচ্ছি, কিন্তু কলকাতায় আমি যাইনি। আমি গিয়েছিলাম মুখুজ্জে বাড়িতে। কি? মুখুজ্জে বাড়িতে? এটা তুমি ঠিক কাজ করোনি। মাফ করবেন, আপনি আমার পুরো কথাটা শুনে যদি বলেন আমি ঠিক করিনি, তাহলে সেটা আমি মেনে নেব।
প্রথম যেদিন আমি মুখুজ্জে বাড়িতে যাই, এই দাঁড়াও, কোথায় যাবে তুমি? রঘুচরণ বাবু আছে? ওনার সাথে কি দরকার? আমি একজন দিন দুঃখী মানুষ গো, যদি উনি আমাকে কিছু কাজ দিয়ে কৃতার্থ করেন। না, এই মুখার্জি বাড়িতে কোনো কাজের লোক দরকার লাগবে না, তুমি যাও দেখি। একবারটি মুখুজ্জে বাবুকে গিয়ে বলো না গো, আমি সব কাজ পারি, যা বলবে সব। আহা, কোনো লোক লাগবে না বলছি তো, যাও যাও। ফুলবাড়ি থেকেও তাড়িয়ে দিল আর মুখুজ্জে বাড়ি থেকেও। ঠিক আছে, আমি এখনই আসছি। গেটে দুজন দারোয়ান ছিল। আসছি বলে সে আরেকজন দারোয়ানকে বলে গেল যে সে না ফেরা পর্যন্ত আমাকে যেন ঢুকতে না দেয়। কিছুক্ষণ পর দারোয়ানটা ফিরে আসলো। চলো, মুখুজ্জে কর্তা তোমারে নিয়ে যেতে বললেন। বুঝলাম আমার কথা বলাটা কাজে দিয়েছে। এরপর দারোয়ানটি আমাকে অন্দরমহলে নিয়ে গেল। কর্তা, এই যে নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, তুই যা। দারোয়ান চলে যাওয়ার পর রঘুচরণ মুখুজ্জে আমাকে একবার আপাত মস্তক দেখলেন। অন্দরমহলে উনি ছাড়াও আরেকজন ছিলেন। যতদূর বুঝতে পারলাম ওনারা কাজ সম্বন্ধে কোনো কথাবার্তা বলছিলেন। কি নাম তোমার? আগে আমি কলকাতা শহরে কাজ করতুম, কিন্তু সেই মালিকেরা বিদেশে চলে গেল। আমার মালিকদের পাশের বাড়িতে যে কাজ করতো সেই এখানকার খোঁজ দিল, তাই তো এখানে এলেম। এখানে লোকজনেরা একেবারে ভালো না। গাঁয়ের লোকেরা ফুলবাড়ি মুখুজ্জে বাড়ির নাম কত করলো, কিন্তু ফুলবাড়িতে যেতে তারা তো আমারে তাড়িয়ে দিল গো। আপনিও নিশ্চয়ই আমারে তাড়িয়ে দিবেন। এত কথা আমি পছন্দ করি না। যতটা জানতে চাইবো ঠিক ততটারই উত্তর দেবে। এই সন্তু, তুই কি বলছিলিস জানো? আমাদের কি লোক লাগবে না কি লাগবে বলছিলিস? সন্তু নামটা শুনতেই কেমন যেন চমকে উঠেছিলাম। সন্তু মানে তো ভানুপ্রতাপ বাবু সেই কর্মচারীর ছেলে। এত বড় হয়ে গেছে সে। দেখলে তো বয়স 30 থেকে 35 মনে হয়। সন্তু কেমন যেন একটু অন্যমনস্ক হয়েছিল। রঘুচরণ বাবু আবার ডাকলেন, সেই কি রে সন্তু? ওই হ্যাঁ কাকা বাবু। এই বলছি, বাড়িতে কি কাজের লোক লাগবে না কি রে বাবা? এই সন্তু, কি হয়েছে বলতো? তুই আজকাল না বড্ড অন্যমনস্ক হয়ে থাকিস যেন। কোথায়? কিছু না তো কাকা বাবু, আমি তো ব্যবসার হিসাব নিকাশ নিয়ে ভাবছিলাম একটু। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা কারোর সময় হয়ে ওঠে না। বৌদিরাও সবাই বাড়ির কাজে ব্যস্ত, আর দাদারাও ব্যবসার কাজে। আর কাকাবাবু, আপনি তো জানেনই, ললিতার মাকে একটার বেশি দুটো কাজ দিলেই সে কেমন গাঁক গাঁক করে ওঠে। আজকাল বাড়ির চাকর বাকরগুলো বড্ড ফাঁকিবাজ হয়ে গিয়েছে। তাদেরকেও নজরে নজরে রাখার জন্য লোক দরকার। পরে জেনেছিলাম এই ললিতার মা আসলে এই বাড়িতেই কাজ করে। খুবই ডাকাবুকো মহিলা, বয়স ওই 60 হবে। সেই আমাকে আমার ঘরটা দেখিয়ে দিল। ওই বাড়িতে মোটামুটি আমার কাজ ছিল রঘুচরণ বাবুর নাতি নাতনিদের ঠিক সময়ে স্কুলে পৌঁছে দেওয়া এবং সময় মতো বাড়ি ফিরিয়ে নিয়ে আসা, আর বাড়ির চাকর বাকররা ঠিক করে কাজ করছে কিনা তা দেখা। ফলে ওই বাড়ির কাজের লোকেরা আমাকে মোটেই পছন্দ করতো না। ললিতার মাকে জব্দ করা বড় কঠিন ছিল, তবে ওই মহিলা এতটাই ধূর্ত যে সে তার ভাগের কাজটাও পারলে আমার ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত। এই তো মুখুজ্জে বাড়ি যাওয়ার 3-4 দিনের মাথায় ওই বাড়ির বড় বউ খড়ের গোলায় যাওয়ার জন্য ললিতার মাকে বলে, আপনাদের হয়তো জানাই আছে মুখুজ্জেদের খড়ের আর ফুলের ব্যবসা আছে এবং চাষবাসও আছে। ফুল ও চাষ হয়, আর সেই খড়ের গোলায় হিসাব নিকাশের কাজটা সন্তুই দেখে।
তো সন্তু সেদিন টিফিন নিয়ে যেতে ভুলে গিয়েছিল। বড় বউ ললিতার মাকে খবর পৌঁছে দিতে বললে সে বলে তার নাকি বাতের ব্যথাটা বেড়েছে, অথচ দেখো টনটন করে গোটা বাড়ি ঘুরে বেড়াতে তার জুড়ি মেলা ভার। সে উত্তরে বলে, ওই তো বেচারামকে বলো না, ওই পৌঁছে দিয়ে আসবে। তখন রঘুচরণ বাবুর বড় বৌমা উত্তরে বলে, বেচারাম তো ঘরের গলা চেনে না। সে জানায় এই গ্রামের মুখুজ্জে বাড়ির ঘরের গলা চেনে না এমন কেউ নেই, যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে। অগত্যা সন্তুকে খাবার দিতে আমাকেই যেতে হলো। আমিও অবশ্য সুযোগ খুঁজছিলাম এই সন্তুর ব্যাপারে একটু জানার। ললিতার মা তবে ভুল কিছু বলেনি। সত্যি মুখুজ্জেদের ঘরের গলা চেনে না এমন কেউ নেই এই গ্রামে। জিজ্ঞাসা করে পৌঁছতে বেশি সময় লাগলো না। পৌঁছে দেখলাম কর্মচারীরা যে যার নিজের কাজ করছে। কেউ ঘরে খড়ের বোঝা বাঁধছে, কেউ কেউ সেই বোঝা গরুর গাড়িতে তুলে দিচ্ছে। কিন্তু সন্তুকে কোথাও দেখতে পেলাম না। আমি আশপাশটা দেখছিলাম ঠিক এমন সময় আগে কি চাই, ঘরে ডাটি নেবেন নাকি? না না, আমি তো সন্তু দাদাকে খবর দিতে এসেছি। উনি টিফিন নিয়ে আসতে ভুলে গেছেন কি না? মুখুজ্জে বাড়িতে আপনি নতুন নাকি? আগে তো অন্যজন খাবার দিতে আসতো। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনি। তা বলছি যে সন্তু দাদা কোথায়? সন্তু তো এখন নেই। কোথায় গেছে? তার কোন বন্ধু প্রত্যেক মাসেই কয়েকদিনের জন্য কলকাতা থেকে এখানে এসে থাকে, তাই সে দেখা করতে যায়। তুমি খাবারটা সামনের ওই টেবিলটায় রেখে দিয়ে যাও দেখি। খড়ের গোলা থেকে ফেরার সময় মাথায় চলতে থাকে ব্যাপারটা, সন্তুর কোন বন্ধু প্রত্যেক মাসে কয়েকদিনের জন্য এই গ্রামে আসে আর সন্তু তারপর সব কাজ ফেলে রেখে তার সঙ্গে দেখা করতে চায়। পরের দিন আমি আবারও খড়ের গোলায় গেলাম, কিন্তু সন্তু গোলায় আবারও ছিল না। সেদিন সন্ধ্যের সময়টা করে আমি ললিতার মায়ের কাছে যাই। ললিতার মাই এমন একজন যে শুধু এই বাড়ির লোকজন কেন, গোটা গ্রামের মানুষের খবর তার কাছেই থাকে। দেখলাম সে বসে বসে পান সাজছে। আমি তাকে বললাম আমাকেও একটা পান সেজে দেওয়ার জন্য। আর একটা ব্যাপারও আমি লক্ষ্য করেছিলাম, ললিতার মা কেন জানি না সন্তুকে খুব একটা পছন্দ করে না। সন্তু দাদা মুখুজ্জে কর্তাকে বলে বেড়ায় এবারই চাকর বাকররা মানে ঠিক নাকি কাজ করে না, ফাঁকি দেয়। কেন রে বাচ্চা, তোর জন্য তো আমাকে ডাকা হয়েছে। সেটাই তো, সন্তু দাদা বলে বাড়ির বাকি চাকর বাকররা কাজ করছে না, কিন্তু সে নিজে কি করছে? এই তো গতকাল তাকে খাবার দিতে গিয়া দেখি সে নেই গোলায়। এক কর্মচারীর কাছ থেকে জানতে পারি সে প্রত্যেক মাসেই তার কোনো বন্ধুর সাথে দেখা করতে যায় এইসব কাজ ফাইলা। আজও ওই দিক দিয়ে আসার পথে দেখি সে আজও গোলায় নেই। ললিতার মা, বলছি কেসটা কি বলতো? পায়ের জুতোকে মাথায় তুলেছে যেমন তেমন বুঝুক। কোন বন্ধুর ছেলেকে নিয়ে মানুষ করলো মুখুজ্জে কর্তা, বুঝুক না। ছোট থেকেই ওই ছেলে কি কম বদমাস নাকি? বাপ মা মরা ছেলে, দিদিটাও তো ছিল, মরে গেল। কম জ্বালিয়েছে নাকি ছোট ছিল যখন? যেসব গাছে বড় মানুষেরা উঠতে ভয় পেত সেই গাছে তরতরিয়ে উঠত। লোকের পুকুরে মাছ চুরি করা, গ্রামের ছেলেপুলেদের ধরে মারা, এখনো বড় হয়ে সাধু হয়ে গেছে। কর্তা তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। সেও তো তেমন কর্তা বলতে অজ্ঞান। অতি ভক্তি চোরের লক্ষণ। ললিতার মায়ের থেকে এও জানতে পারি যে সন্তুর নিজের পৈতৃক ভিটে বাড়িও নাকি আছে, কিন্তু সেইটা ছেড়ে এই বাড়িতেই সে পড়ে থাকে।
মাঝে মাঝে সে নিজের বাড়িতে যায়। বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে সন্তু গোলায় যাওয়ার জন্য বার হয়। ঠিক করে পরের দিন বাচ্চাদের একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দিয়ে সন্তু যে পথ ধরে গোলায় যায় সেখানেই লুকিয়ে অপেক্ষা করব। কিন্তু মাথায় আসলো, যদি কোনোভাবে চিনে ফেলে তাহলে তো সমস্যায় পড়তে হতে পারে। ঠিক করলাম ছদ্মবেশ নিতে হবে। পরের দিন যেমনটা ঠিক করেছিলাম তেমনটাই হলো। বাচ্চাদের স্কুলে পৌঁছে একটা ঝোপঝাড় দেখে পোশাক বদলে আমি বৃদ্ধর ছদ্মবেশ নিয়ে পথে অপেক্ষা করতে লাগলাম। গ্রামের দিকে এই একটাই সুবিধা, গাছপালার সংখ্যা এতটাই বেশি কেউ লুকিয়ে বসে থাকলেও বোঝা দুষ্কর। শেষমেশ পথ দিয়ে সন্তুকে যেতে দেখে আমিও তার পিছু নিলাম। কিন্তু একটা জায়গায় আমার ভুল হয়ে গিয়েছিল। আমার জানা ছিল না সন্তু সাইকেলে যাতায়াত করে। সে ধীরে সাইকেল চালালেও আমি হেঁটে তার গতির সাথে তাল মেলাতে পারছিলাম না। স্বাভাবিকভাবেই সে পথের বাঁকে চোখের আড়াল হয়ে গিয়েছিল। কোনো গরুর গাড়িতে উঠে সন্তুকে ধাওয়া করাটা বুদ্ধিমানের কাজ হতো না, কারণ এই গ্রামের লোক একে অপরকে মোটামুটি চেনে। ধাওয়া করতে বললে সে আরেক সমস্যা। নিজেরই যেন কেমন নিজের উপর বিরক্তি হলো। মুখুজ্জে বাড়িতে আসার পর থেকে একটা কাজও ঠিকভাবে হচ্ছে না। হঠাৎই মনে পড়ল, আমি পথের ঠিক যেই জায়গাটায় ছিলাম সেখান থেকে মৃন্ময়বাবুর শাড়ির ব্যবসার গোডাউন তো কাছেই। কারণ একদিন যে বাইরে বেরিয়েছিলাম ফুলবাড়ি থেকে, সেদিন গ্রামের রাস্তা ভালোভাবে দেখে নিয়েছিলাম। মনে হলো গোডাউনে কি সব চলছে একবার ঘুরে আসলে মন্দ হয় না। অন্যদিকে এটাও মনে চলতে থাকলো, সন্তু তাহলে গেল কোথায়। গোডাউনে পৌঁছে দেখলাম সত্যি সেখানে অনেক ব্যবসায়ীর ভিড়, যেমনটা ভানুপ্রতাপ বাবু বলেছিলেন। লক্ষণীয় বিষয় হচ্ছে এতটা চাহিদা থাকা সত্ত্বেও মাত্র 3 জন কর্মচারী সেখানে কাজ করে। আর লেনদেনের ব্যাপারটা দেখেন মৃন্ময়বাবুর স্ত্রী। তবে সেদিন উপস্থিত সব ব্যবসায়ীদের মধ্যে একজনকে দেখলাম যেন মিসেস সিংহের সাথে তার বিশেষ আলাপ পরিচয় আছে। তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন হয়তো এনাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন চলছে। সম্পর্ক ভালো হওয়াটাই স্বাভাবিক। কি মিসেস সিংহ, ভুল বললাম? ছি 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 সুলেখা, ছি। দেখছো বাবা, দেখছো তোমার পছন্দ করা মেয়েটা কেমন দেখছো? যাকে তুমি সব রকমের স্বাধীনতা দিয়ে রেখেছো তাকে দেখো। 1 মিনিট মৃন্ময় বাবু, আপনি ব্যাপারটাকে যেভাবে দেখছেন ব্যাপারটা সেরকম নয়। অবশ্য আপনি এই সম্পর্কটাকে বরাবরই খারাপ নজরে দেখে এসেছেন, কারণ আপনি এই ব্যাপারটা প্রথম শুনছেন না। কি বলতে চাইছেন? হ্যাঁ, কি বলতে চাইছেন? কেন আপনি আপনার কর্মচারীদের কথা কানাঘুষে শোনেননি? আপনি সবটাই জানতেন, শুধু জেনে না জানার ভান করছিলেন আর সবকিছু সুযোগ নিয়েছিলেন। আমি আপনার ব্যাপারে পরে আসছি। আগে আসি ওই ব্যবসায়ীর ব্যাপারে। ওনার নাম সুখেন্দু বাজপাই। ওনার সম্বন্ধে জানার জন্য আমি খোঁজ লাগালাম। ওনার কথা অনুযায়ী উনি কলকাতা থেকে ট্রেন জার্নি করে আসেন। আমি এখানকার রেলওয়ের অফিসারকে অনুরোধ করলাম খোঁজ নেওয়ার জন্য। তিনি জানালেন ওই নামে কলকাতায় ফেরার কোনো টিকিট কাটা হয়নি। গোডাউন থেকে ফিরে সেদিন রাতে আমি সন্তুর ঘরে যাই দুধ নিয়ে। রাতে তার দুধ খাওয়ার অভ্যাস। দেখলাম দরজাটা হালকা করে দেওয়া রয়েছে। ফাঁক থেকে যতটা দেখতে পেলাম সন্তু কপালের কাছে হাত রেখে শুয়ে আছে। কে? আমি ভেতরে ঢুকে টেবিলে দুধের গ্লাসটা রেখে বলি, সন্তু দাদা, ও সন্তু দাদা, আমি বেসারাম গো। দরজা খোলাই আছে, ভেতরে এসো।
ও তুমি শুয়ে আসো, ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। সে উঠে বসতে বসতে বলল, বিরক্ত যখন করেই ফেলেছ, কি বলতে এসেছো বলো। মানে সন্তু দাদা, তোমার কাছে পরার মতো পুরনো জামা হবে? আসলে আমার কাছে তো জামা নাই, আর এখনো বেতনও তো পাইনি। পুরনো জামা? হ্যাঁ সে আছে, তবে এখানে নেই। গতকালই আমি আমার ওই আসল বাড়িতে রেখে এসেছি। ঠিক আছে, তুমি কালকে আমার সাথে গিয়ে নিয়ে আসবে। আমি আগেই দেখেছিলাম সন্তুকে তার পুরনো জামা কাপড় নিয়ে যেতে। ললিতার মাকে জিজ্ঞেস করায় বলেছিল অনেক জামা কাপড় হয়ে যাওয়ায় সন্তু তার আসল বাড়িতে রেখে দিয়ে আসতে যাচ্ছে। আমার আসল লক্ষ্য ছিল সন্তুর আসল বাড়ির তালার চাবি কোনটা সেইটা জানা। পুরনো জামা কাপড় নিয়ে আসতে গিয়ে ভালো করে সন্তুর ঘরের চাবিটা দেখে নিয়েছিলাম যখন সে তালা খুলছিল। রাত্রে আমি আবারও সন্তুর ঘরে এক গ্লাস দুধ নিয়ে যাই, তবে ওই দিন সেটার মধ্যে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ভয়ের কোনো কারণ ছিল না। ওটা খেলে সন্তুর শুধু ঘুমটা গভীর হতো। দুধ নিয়ে আসার কিছুক্ষণ পরে সুন্দর ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে আমি তার ঘরের দরজা বন্ধ করে ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও কিছু খুঁজে না পেয়ে সন্তুর টেবিলের ড্রয়ারে থাকা চাবিটা নিয়ে আমি তার আসল বাড়ির দিকে রওনা দিই। গেটে দারোয়ানরা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে, তাই তাদের চোখ এড়ানো খুব একটা মুশকিল ছিল না। রাত তখন বেশ গভীর। আমি নিজের সাথে একটা টর্চ রেখেছিলাম। বেশ অনেকটাই পথ মুকুজ্জে বাড়ি থেকে সন্তুর পৈতৃক ভিটে। রাত এতটাই গভীর যে আমার নিজের চলার শব্দই কানে আসছিল। বাড়ির চাবিটা খুলে ঘরের মধ্যে ঢুকেই টর্চ মেরে প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে নূপুর, অর্থাৎ সন্তুর দিদি, আর সন্তুর একটা ফটো ফ্রেম। এরপর তার ঘরটা আমি সার্চ করতে থাকি, কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় আমি হতাশ হয়ে বসে পড়ি বিছানার উপর। হঠাৎ কানে খড়খড় আওয়াজ আসায় খাটের নিচে টর্চ লাইট মেরে দেখি একটা ট্রাঙ্ক। কোনো মতে ট্রাঙ্কটা বার করে নিয়ে এসে সেটাকে খুলে যা দেখলাম, সুখেন্দু বাজপাই যে পোশাক পরেন হুবহু এক পোশাক, নকল চুলদারি। কে মৃন্ময় বাবু? শুধুমাত্র আপনার স্ত্রীর চরিত্রকে ছি ছি করলে হবে? কলকাতায় গিয়ে আপনি যে কি রঙ্গ তামাশা করেন তাই বাড়ির কেউ জানে? কলকাতায় আমার এক বন্ধুকে, যে নিজেও একজন পুলিশ অফিসার, তাকে খোঁজ নেওয়ায় অনুরোধ করেছিলাম এই ব্যাপারে, মানে আপনার ব্যাপারে। তিনি খোঁজ নিয়ে জানিয়েছেন থিয়েটার করে একজন মহিলার সাথে কলকাতায় গেলে আপনি সহবাস করেন। মাসের অর্ধেকের বেশি দিনই ওনারা একসাথে থাকেন, আর বাকি সময়টা এখানে এই গ্রামে। সেই জন্যই কলকাতার প্রতি তার এত টান। মাসের সেই সমস্ত দিন ছাড়া মৃন্ময় বাবুর ভাড়া নেওয়া বাড়িটা ফাঁকাই থাকে। বাড়িওয়ালা তার প্রমাণ, আর সেই মহিলাকেও ধরা হয়েছে। মৃন্ময়, এ কি শুনছি আমি? এরই মধ্যে পুলিশ অফিসার একজন ছেলেকে গ্রেফতার করে হাজির করেছে, আর তার মুখ থেকে একটাই কথা শোনা যাচ্ছে, আপনারা কেন আমাকে এই নোংরা লোকগুলোর বাড়িতে নিয়ে এসেছেন? হ্যাঁ, ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। সবটাই জানতে পারবে। তা সন্ধু, সুখেন্দু বাজপাই নাকি কোনটা বলে ডাকবো তোমাকে? সন্তু ভয় ভয় বলল, মানে আপনি বা কে? আমাকে চিনলেন কি করে? রথিজিৎ তার নিয়ে আসা ট্রাঙ্কটি খুলে কিছু জামা কাপড় বার করলো, তারপর বলল, আমি কে না হয় পরেই জানলে, এগুলো চিনতে পারছো সন্তু? কি এগুলো? আমি কি করে চিনবো এসব? এরপর রথিজিৎ ট্রাঙ্কের একদম নিচে থেকে একটা ফটো ফ্রেম তার দিকে তুলে বলল, এই ফ্রেমটায় যারা আছে তারাও নিশ্চয়ই তোমার চেনা, তাই না? এগুলো দেখিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? প্রমাণ করার মতো কিছু নেই, সত্যিটা সবার সামনেই আছে। কেন করলে কৃষ্ণা দেবীকে খুন
কৃষ্ণা? কে কৃষ্ণা? আমি কোনো কৃষ্ণাকে চিনি না। তুমি যে সত্যি বলছো সেটার প্রমাণ দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। রথিজির একজোড়া জুতো ট্রাঙ্ক থেকে বার করে বলল, এমন ভালো জুতোয় গোবর লেগে আছে, পরিষ্কার না করেই ট্রাঙ্কে তুলে রেখেছো সন্তু? আরে মশাই, আপনি অদ্ভুত লোক তো। আমার জুতো আমি কি করব না করব এটা আমার ব্যাপার। স্বীকার করলে তাহলে যে এই জিনিসগুলো তোমার? রথিজিৎ, আর কি কি শুনতে হবে আমাকে? সন্তু সত্যি আমার মেয়েকে খুন করেছে? বিশ্বাসঘাতক! তোদের বাবা মা মারা যাওয়ার পর তোর দিদিকে আমি আশ্রয় দিয়েছিলাম রে। সন্তু এবারের আগে ফেটে পড়ল। বিশ্বাসঘাতক? কে বিশ্বাসঘাতক? কাকে বিশ্বাসঘাতক বলছেন ভানুপ্রতাপ? আমাকে? আমি যদি বিশ্বাসঘাতক হই, আপনি তাহলে একজন খুনির থেকে কম কিছু নয়। এই ছেলে, মুখ সামলে কথা বলো। আরে রাখুন আপনার মুখ সামলে কথা বলা। নিজের মেয়ে খুন হয়েছে বলে তার খুনিকে ধরবার জন্য উঠে পড়ে লেগেছেন। মনে পড়ে? মনে পড়ে? আজ থেকে বছর 25 আগের কথা। আমার বয়স তখন 5 বছর হবে, আর আমার দিদি, ওর বয়স 16 কি 17। ঠিক একইভাবে আমার দিদিকেও মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই সময়ে আপনি সত্যতা বিচার না করে নিজের বাড়ির প্রাণ রক্ষার জন্য কি বলেছিলেন? বাবা মায়ের শোকে দিদি প্রাণ দিয়েছে, হ্যাঁ? কিন্তু না, এটা কখনোই আসল কারণ ছিল না। আমি নিজে দিদির মৃত্যুর আগে আপনার গুণধর মেজো ছেলে আর দিদির কথোপকথন শুনেছি। সে দিদিকে ভালোবাসার কথা বলে আমার দিদিকে বিয়ে করবার কথা দেয়। সেই লোক আমার দিদির ভালোবাসার সুযোগ নিয়েছিল। আমার দিদি মৃত্যুর সময় গর্ভবতী ছিল। আপনার মেজো ছেলে অস্বীকার করে, আর সেই কারণেই আমার দিদি আত্মহত্যা করতে বাধ্য হয়। দিদিকে একদিন রাতে আমি ছাদে যেতে দেখে আমিও তার পিছু পিছু যাই, কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই দিদি উপর থেকে লাফ দিয়ে দিল। আমি তখন খুবই ছোট ছিলাম, তখন কিছু বলে উঠতে পারিনি ভয়, কিন্তু মনের মধ্যে দিদির রক্তাক্ত মুখটা থেকে গিয়েছিল আমার। ঠিক করেছিলাম এর প্রতিশোধ আমি নেব। দিদির মৃত্যুর 1 বছর পরেই কৃষ্ণা হয়। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, আমি খুন করেছি কৃষ্ণাকে। আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। কিন্তু একটাই আফসোস, কৃষ্ণার জায়গায় ওই মৃন্ময়কে পৃথিবী থেকে সরাতে পারলে হয়তো কিছু মানুষ স্বস্তি পেত ওর কোনো নজর থেকে, আর আমার দিদিও হয়তো শান্তি পেত। এ বাড়ির মেজ বউ মানে চারুলতাকে ওর বিয়ের আগে থেকেই আমি চিনি। আমার মনে মনে ওকে ভালো লাগতো, কিন্তু ওর দিক থেকে কখনোই কিছু ছিল না। আমার প্রতি এখনও কিছু নেই। পরে শুনি এই চরিত্রহীনটার সঙ্গে ওর বিয়ে হয়েছে। ফুলবাড়ির মেজো ছেলের চরিত্র কেমন তা আমার থেকে ভালো আর কেউ জানে না। সন্তান না হওয়ার জন্য মৃন্ময় কেমন ব্যবহার করে তার খোঁজ ভানুপ্রতাপ রাখেন। যেই দিন থেকে খবর পেয়েছি চারুলতা শাড়ির গোডাউনে যায়, আর সেই সময় মৃন্ময় কলকাতায় থাকে, সেই কটা দিন ছদ্মবেশে আমিও শাড়ির গোডাউনে গিয়েছি। আর সেই সব শাড়ি, যে সমস্ত শাড়ি আমি গোডাউন থেকে কিনি, সেগুলোই গোয়েন্দা ভদ্রলোক আমার বাড়িতে দেখেছেন। কৃষ্ণার বিয়ের দিন আমি এক বৃদ্ধের ছদ্মবেশে এই বাড়িতে এসেছিলাম। যখন সবাই তার বর দেখতে চলে যায়, আমি তখন কৃষ্ণার ঘরে গিয়ে কৃষ্ণাকে বলি যে তার মেজদা তাকে ডাকছে, তার যেন কি দরকার আছে। কৃষ্ণা কিছুটা দ্বিধায় ছিল, সে ছাদে যাবে কি যাবে না। আমি সে সময়ে বাড়ির ছাদের সাথে লাগোয়া তেঁতুল গাছ বেয়ে ছাদে উঠে পড়ি আর কৃষ্ণার জন্য অপেক্ষা করতে থাকি। তারপরে কৃষ্ণা ছাদে এলে আমি তাকে ছাদ থেকে নিচে ঠেলে ফেলে দিই। তারপর আবারও ওই তেঁতুল গাছটা বেয়ে নিচে নেমে পড়ি। সন্তু পুলিশ অফিসারের দিকে হাত দুটি এগিয়ে দিয়ে বলে, আমি তৈরি, নিন, আমাকে গ্রেফতার করতে পারেন। গ্রেফতার তোমাকে করতেই হবে,
কারণ সন্তু, তোমার দিদির সাথে অন্যায় হয়েছে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো রাইট তোমার নেই। সন্তু কোনো কথা না বলে হো হো করে হেসে উঠল। অফিসার, ব্রেনমা সিংহকেও নিয়ে যাও। রথিজিৎ এইসব শেষ করে তার পারিশ্রমিক নিয়ে আমরা আবার ঘোড়ার গাড়ি করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঘোড়ার গাড়িতে বসেই রথিজিৎকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তোমার সব সন্দেহ সন্তুর উপরেই গিয়ে পড়লো কেন? এক জোড়া জুতো বিজয়, নাগারা জুতো, তাও গোবর মাখানো। সেই সব জুতো যেগুলো সাধারণ মানুষ কোনো আত্মীয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে পরে। সন্তু কৃষ্ণা দেবীকে ছাদ থেকে ফেলে দিয়ে গোয়ালের পাশ দিয়ে পালাচ্ছিল, তখনই তার জুতোয় গোবর লেগে গিয়েছিল। কিন্তু গোবর তো পথেও লেগে যেতে পারে, গ্রামের রাস্তার যত্রতত্র গোবর পড়ে থাকে। সম্ভাবনা নেই। সন্তু সাইকেলে যাতায়াত করে, কখনো কখনো অতি সামান্য জিনিসও অনেক বড় সত্যকে সামনে নিয়ে আসে। সত্যি তুমি কি? সত্যানুসন্ধানী রথিজিৎ সান্যাল।